আগামী ৬ জুন দ্বাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অর্থাৎ ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট পেশ করা হবে। সেখানে চেষ্টা করা হবে ভর্তুকি কমাতে, ভর্তুকির চাপ কমাতে, গ্যাসের মূল্য বৃদ্ধি হতে পারে, বছরে ৪ ধাপে বাড়তে পারে বিদ্যুতের দাম। এই বাজেটে কতটুকু জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, কতটুকু সফল হবে তা এই সব কিছু নিয়ে কথা হবে আজকের মেট্রোসেম টু দ্য পয়েন্টে। প্রিয় দর্শক, যারা চ্যানেল আয়ের পর্দায় চোখ রাখছেন আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সাম্প্রতিক বিষয় নিয়ে চ্যানেল আয়ের বিশেষ আয়োজন মেট্রোসেম টু দ্য পয়েন্টের আজকের আয়োজনে। আমাদের বিষয় আজকে আমরা নির্ধারণ করেছি বিদ্যুৎ, তেল, গ্যাস ও বাজেটের অর্থনীতি। এ বিষয়ে কথা বলতে আমার সঙ্গে আজকে অতিথি হিসেবে রয়েছেন জনাব এম এ মান্নান এমপি, সাবেক পরিকল্পনা মন্ত্রী। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন জনাব সোহরাব হাসান, সাংবাদিক এবং কলামিস্ট, স্বাগতম আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন জনাব মোল্লা আমজাদ হোসেন, সম্পাদক এনার্জি অ্যান্ড পাওয়ার, স্বাগতম আপনাকে। আমি এম এ মান্নান এমপি আপনাকে দিয়ে শুরু করতে চাই। নতুন বাজেটের কথা বলছিলাম ২০২৪-২৫ অর্থ বছরের। এই বাজেটকে নির্ধারণ করতে কোন কোন জিনিস আসলে আপনারা বিশেষভাবে মাথায় রেখেছেন? বাংলাদেশের অধিকাংশ মানুষ গ্রামে বাস করে, প্রায় ৮০ ভাগ। এই জন্য ইচ্ছে করে কথাটা বললাম। সুতরাং নাগরিক যদি যাদেরকে বুঝায়, যাদের স্বার্থ এই দেশের উন্নয়নে তাদেরই বেশি, এবং বাজেটে যে বাজেটটা হচ্ছে আমাদের, এটা নৈমিত্তিক ব্যাপার, প্রতি বছরই হবে, সেই ধারাবাহিকতা এবারও হবে। আর আপনি বলছেন আমাদেরকে, বলছেন আমাকে সরাসরি বলা ঠিক হবে না, এই সময় সরকারে নেই, কিন্তু সরকারি দলে আছি, সংসদে আছি। তো যে কথাগুলো বলবো আমি ডিউ রেসপেক্ট টু এভরিবডি, আমি আমার ব্যক্তিগত মতামতের কথা বলবো। আমি সরকারের মুখপাত্র এই বিষয়ে নই, এবং সেটা বলা ঠিকও হবে না। আমি মনে করি যে বাজেট যে কোনো গণতান্ত্রিক, যে কোনো রাষ্ট্র, গণতান্ত্রিক বা ইভেন অগণতান্ত্রিক হোক, সামরিক হোক, বাদশাহী রাষ্ট্র হোক, বাজেট একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বাজেটের মধ্যে দিয়ে আমরা দেশের যে অর্থ মানুষ থেকে আদায় করা অথবা প্রাকৃতিকভাবে পাওয়া, যেমন তেল গ্যাস হতে পারে সৌদি আরবের, অথবা মানুষ থেকে পাওয়া আমাদের কৃষক মজুরের পরিশ্রম, যে কোনো জায়গা থেকে, অথবা কিছু ঋণ, যে সম্পদ আমরা আনি সেইটার ব্যয়টা যাতে প্রপার হয়, ন্যায়সঙ্গত হয়, যাদের নামে, যাদের পরিশ্রমে এই সম্পদটা আমরা আল্লাহ আমাদের হাতে ঢাকায় বসে এইটার যথাযথ ব্যয় করার দায়িত্ব আমাদের সরকারের। এবং এইটাই আমাদের, আমি একজন নাগরিক হিসাবে বলছি, প্রথম প্রধান দায়িত্ব। সুতরাং এই যে বাজেটটা আসছে, আমাদের যে গত 15 বছরের ধারাবাহিকতায় ভিন্নমত থাকতে পারে, মোটা দাগে সার্বিক অর্থে গোটা অর্থনীতি কিন্তু ক্রমান্বয়ে ঊর্ধ্বে উঠছে, উপরের মাত্রা যাচ্ছে, মাথা পিছু আয় গড়ের হিসাবে অবশ্যই বাড়ছে। এগুলো আমি অস্বীকার করার বিষয় নয়। এবং জীবনযাত্রার মান, আমি গ্রাম থেকে বলছি, এই গ্রামে আমি প্রতি ঘরে বিদ্যুৎ পাচ্ছি, যদিও টেকসই নয় অনেক ক্ষেত্রে, বিদ্যুৎ পাচ্ছি, ভালো খাবার পানি পাচ্ছি, সামান্য কিছু স্বাস্থ্যসেবা পাচ্ছি, সামান্য মোটামুটি ভালো মানের শিক্ষা আগের তুলনায় সেবা পাচ্ছি। এইগুলাকে সংহত করা, সামনে এগিয়ে নিয়ে যাওয়া, এইটা সরকারের প্রধান দায়িত্ব। এটা কেন বললাম, বাজেটের ব্যয়টা যেন সেইটা মাথায় রেখে করা হয়। তাহলে কোনটা? শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো। এবং বলতে তার মধ্যেও বিদ্যুৎ কিন্তু আরেকটা জিনিসও বেশ মাথাচাড়া দিয়ে উঠছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষের জীবনকে একেবারে অতিষ্ঠ করে তুলছে। জনজীবনের মান কোথায়, সেটি আসলে অনেক বড় একটি প্রশ্ন হচ্ছে। আপনার কাছে আবারও নিশ্চয়ই আসবো জনাব এম এ মান্নান। আমি একটু স্টুডিওতে জনাব সোহরাব হোসেন আপনার কাছে যদি আসি, সোহরাব হাসান আপনার কাছে যদি আসি, যে বাজেটে, গত বাজেটেও সরকারের ভর্তুকির পরিমাণ ছিল প্রায় অ্যারাউন্ড যদি বলি ১,০০,০০০ কোটি টাকা, এবং এই বছরে ভর্তুকি কমানোর একটা জোরে সোরে চেষ্টা চলেছে। আপনার কি মনে হয় যে কতটা সফল হবে সরকার, বা কতটা সম্ভব হবে বাংলাদেশে? না, ভর্তুকি তো অনেক ক্ষেত্রে বাড়বে। আচ্ছা, এবং সেটি কোন খাতে বাড়বে সেটা, যেমন বিদ্যুতের দাম বাড়ালো, তাতে কিন্তু ভর্তুকি কতটা কমবে। আপনার সামাজিক নিরাপত্তা কর্মসূচি যদি আরও প্রসারিত করে, আর এই মূল্যস্ফীতি রোধ করতে যদি পণ্য গরিব মানুষের কাছে কিছুটা কম দামে পৌঁছাতে হয়, সেখানে ভর্তুকি বাড়বে। সরকারি ব্যয় সেটাও বাড়বে। বিদেশি ঋণ পরিশোধ করতে যে
টাকা দরকার হবে সেটাও কিন্তু মানুষের কাছ থেকে, এবং সেটা কোনোভাবেই সেটা উন্নয়ন খাতে যাবে না। সুতরাং সবটা মিলে যেটি সাবেক পরিকল্পনা মন্ত্রী বললেন যে বৃহত্তর মানুষের কথা চিন্তা করে, অর্থাৎ বাজেট তো হচ্ছে একটি আর্থিক ব্যবস্থাপনা, আয় কিভাবে আয় করব এবং কিভাবে সেটা ব্যয় করব। তো এখন বাংলাদেশে যে বিষয়গুলো নিয়ে খুবই উদ্বেগ উৎকণ্ঠা আছে, দুদিন আগে এনবিআর চেয়ারম্যান বললেন যে বাজেট আমরা যেটা করি, তিনিও কিন্তু বললেন যে বাজেট উপর থেকে চাপিয়ে দেওয়া হয়। অর্থাৎ বলা হয় যে রাজস্ব আদায়ের ক্ষেত্রে ধরে তাকে বলে দেওয়া হয় যে এই টার্গেট, এই লক্ষ্যমাত্রা পূরণ করতে হবে, এবং সেই লক্ষ্যমাত্রা কখনো পূরণ হয় না। গত 15 বছর যদি বলি, তার আগে বলি, বাজেটে কিন্তু সবসময় ঘাটতি থাকে। অর্থাৎ যে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয় যে এটা আয় করব, সেই আয়টা হয় না। তা আয় না হলে ব্যয়ের উপর সেটা চাপ পড়ে, হয় ব্যয় কমাতে হয় অথবা সরকারকে আরও বেশি ধার করতে হয়। সরকার এমনি তো অভ্যন্তরীণ এবং বাইরে থেকে ধারের একটা মানে বড় অঙ্কের একটা ধার করে থাকে। এখন প্রশ্ন হলো যে যেটি মান্নান ভাই বললেন যে স্বাস্থ্য এবং শিক্ষা খাত, কিন্তু প্রথম আলোতেই খবর এসেছে যে এবারও স্বাস্থ্য ও শিক্ষা খাত উপেক্ষিত থাকছে। অর্থাৎ যে হারে বরাদ্দ ছিল তার থেকে হার বাড়তেছে না, পরিমাণে হয়তো বাড়বে, যেহেতু বাজেটের অঙ্ক বাড়বে, শিক্ষায়ও সেই অঙ্ক কিছুটা বাড়বে, আনুপাতিক হার বাড়বে, কিন্তু শিক্ষা খাতে প্রকৃত বরাদ্দ সেটি বাড়বে না বাজেটের আকার অনুযায়ী। সুতরাং শিক্ষার মান উন্নয়ন সেটা কঠিন হবে। স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও, এবং স্বাস্থ্যসেবা এবং শিক্ষা হচ্ছে মানব সম্পদের প্রধান হাতিয়ার। তাই এই দুটোকে যদি আমরা উপেক্ষা করি, এবং দক্ষিণ এশিয়া জানেন এই দুই ক্ষেত্রেই আমাদের বরাদ্দ তুলনামূলক কম, মানে হারের দিক থেকে। তো সুতরাং এটি বাড়ানোর কোনো চেষ্টা থাকবে কি না? 6 তারিখ বাজেট হবে, ইতিমধ্যে খসড়া হয়ে গেছে। যদি এটা হয় বা বাজেট পেশ করার পরেও এটা হতে পারে, কিন্তু প্রতিবারই কিন্তু শিক্ষাবিদরা শিক্ষার বাজেট বাড়ানোর কথা বলেন, স্বাস্থ্যবিদরা খাতে বাজেট বাড়ানোর কথা বলে, এবং আমাদের স্বাস্থ্যসেবা খাতের যে বেহাল অবস্থা সেটা কিন্তু আমরা করোনার সময় টের পেয়েছি। শুধু করোনা নয়, আপনি ডেঙ্গুর কথা চিন্তা করেন, যে কোনো দুর্যোগে হাসপাতালগুলোর কি অবস্থা, এবং ঢাকা শহরের বাইরে বা বড় শহরের বাইরে হাসপাতালে প্রায় চিকিৎসা পাওয়া যায় না। একেবারে ন্যূনতম চিকিৎসা হয়তো পাওয়া যায়, কিন্তু অপারেশন বলুন, গুরুতর রোগী ভর্তি হলে সবাইকে ঢাকায় পাঠানো হয়। এই অবস্থা থেকে বেরিয়ে আসা যাবে কিনা আরেকটি বিষয়। আজকে যে আলোচনায় আপনি জ্বালানি সংকটের মধ্যে আছি আমরা, বিদ্যুতের দাম বাড়ানোর কথা বলছে, কী হারে বাড়ানো হবে জানি না। এখন মানুষের মধ্যে কিন্তু একটা ধারণা হয়েছে যে IMF বলছে বলে বাড়ানো হচ্ছে। সরকার তো অনেক ক্ষেত্রেই বলেন, সরকার প্রধান বলেন, অন্যরা বলেছেন যে আমরা আমাদের আর্থসামাজিক বাস্তবতার ভিত্তিতে বাজেট করব, ভিত্তিতে বরাদ্দ করব, কিন্তু সেই বরাদ্দটা সবসময় হয় না। ভর্তুকি আমরা এই তেল, গ্যাস এবং এনার্জি এই জায়গাগুলোতে বরং মোল্লা আমজাদ হোসেন আপনার কাছে আসি। এই যে সরকার বারবার ভর্তুকি কমানোর কথা ভাবছে এই ক্ষেত্রগুলোতে, এবং দাম বাড়ানোর একটা প্রশ্ন তার সাথে সাথে আসছে, শুধু কি দাম বাড়িয়ে এই ভর্তুকি কমানো যাবে নাকি অন্য কোনো উপায়ও আছে? দেখুন, আমি একটু অন্যভাবে শুরু করি, যেটা মানে আমাদের সাবেক পরিকল্পনা মন্ত্রী, সজ্জন মানুষ মান্নান ভাই যেটা বললেন যে মানে বাজেটের লক্ষ্যটা কি, এক কথায় এটা বললেন। আমি যদি এটা আরেকটু সংক্ষেপ করি, যে আমার দুটা, একটা হচ্ছে মানব সম্পদ উন্নয়ন আর একটা মানব কল্যাণ। এই দুটার জন্যই বাজেট, এবং এটার জন্য সম্পদ আহরণ এবং সম্পদের সঠিক বন্টন। এখন আপনি শুরুতেই ভর্তুকি বা সাবসিডির যে কথাটা বললেন, আমার সাবসিডি যদি বাড়তে থাকে তাহলে কিন্তু মানব কল্যাণে বরাদ্দ বা মানব সম্পদ উন্নয়নে বরাদ্দ কমতে থাকবে। আমাদের ক্ষেত্রে কিন্তু সেটাই হচ্ছে। যেমন গত বছর প্রায় 1,00,000 কোটি টাকার উপর সাবসিডি ছিল, এবার কমানোর একটা চেষ্টা আছে। কিন্তু আমার যেটা মনে হয়েছে এই গত কয়েকদিন সংবাদপত্রে বিভিন্ন রিপোর্ট পড়ে, এটা কমার কোনো লক্ষণ আমি দেখছি না। আপনি রাইট
জায়গাতে পয়েন্ট আউট করেছেন যে শুধু দাম বাড়ানোই মানে এই বিদ্যুৎ এবং জ্বালানি খাত থেকে সাবসিডি প্রত্যাহারের একমাত্র রাস্তা কিনা। আপনাকে কিন্তু পাগলা ঘোড়ার পেটে ওঠার আগে আপনাকে কিন্তু ভেবে উঠতে হবে যে আপনি এই ঘোড়ার পিঠ থেকে নামবেন কীভাবে। এই পুরো এনার্জি খাত নিয়ে আমরা কিন্তু এই পাগলা ঘোড়ার পিঠে উঠে পড়েছি। সন্দেহ নাই, বাংলাদেশ সৃষ্টির পর থেকে এনার্জি খাত ওভারঅল, বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ, এই খাতে যে অর্জন, সেটা কিন্তু আওয়ামী লীগের হাত ধরে হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম মাত্র 3.5 বছরে জ্বালানি খাতের, বিদ্যুৎ খাতের উন্নয়নের একটা ভিত্তি তৈরি করে দিয়ে গিয়েছিলেন। সেটার উপর দাঁড় করিয়েই কিন্তু এই খাতটা এখনও আছে। কিন্তু এটাকে সম্প্রসারণ করে নিজস্ব সম্পদ আরও অধিক ব্যবহার করার যে সুযোগ ছিল, সেটা কিন্তু আমরা করতে পারিনি জন্যেই আজকে প্রশ্ন আসছে শুধু দাম বাড়িয়ে সাবসিডি, যেমন তেল থেকে সাবসিডি পুরোটা তুলে নেওয়া হয়েছে। এখন আমরা বাজার দামে তেল কিনছি, বাজারে তেলের দাম বাড়ছে, কমলে কমছে, এই পদ্ধতি চালু করা হয়েছে জ্বালানি তেল, মানে জ্বালানির তেলে। আচ্ছা, গ্যাসে এখনও সাবসিডি আছে, কিন্তু আমার মনে হয় এখানে ব্যবস্থাপনা কিছু সংকট আছে। ব্যবস্থাপনা যদি ওয়েল ম্যানেজড হয়, গ্যাসের এই সাবসিডিটা খুব সামান্য, কিন্তু সাবসিডিটা সবচেয়ে বেশি হচ্ছে বিদ্যুতে। এটা গত বছরই 40,000 কোটি টাকা আছে। এটার পরও পিডিবির কাছ থেকে তার পাওনাদাররা, পিডিবি যে বিদ্যুৎ কিনছে প্রাইভেট সেক্টর থেকে এবং যে জ্বালানি কিনছে পেট্রোবাংলা এবং বিপিসি থেকে, তাদের কাছে কিন্তু পিডিবির দেনা প্রায় 33,000 কোটি টাকার বেশি। এই ডলারের দাম বাড়ার আগে টাকার যে অবমূল্যায়ন হলো, ডলারের দাম নির্ধারণ যে বাজারের উপর ছেড়ে দেয়া হলো, এটার কারণে এই পরিমাণ কিন্তু আরও বাড়বে। যেমন গত অর্থ বছরের দিকে যদি আমরা তাকাই, ট্যাক্স সহ প্রত্যেক ইউনিট বিদ্যুতের উৎপাদন খরচ ছিল 12 টাকা 13 পয়সা, আর এটা বিক্রি ছিল পাইকারি বিক্রি, যেটা এই উৎপাদকরা পায়, মানে পিডিবি পায়, সেটার পরিমাণ ছিল কিন্তু 7 টাকা 4 পয়সা। তাহলে ঘাটতিটা দেখেন 5 টাকার উপরে। কিন্তু পিডিবির একটা সমীক্ষায় বলা হচ্ছিল যে যেহেতু আগের বছর জ্বালানির দাম খুবই ভালনারেবল ছিল, বেশি ছিল, এইবার কমপক্ষে প্রতি ইউনিটের উৎপাদন খরচ 2 থেকে 3 টাকার মতন কমে আসবে। কিন্তু আমার এখন কিন্তু সংশয় তৈরি হয়েছে যে এই যে প্রায় 3 টাকা পর্যন্ত কমার যে আশা করা হচ্ছিল, এটা কিন্তু এতটা কমবে না, হয়তো অর্ধেক কমতে পারে, কারণ এই ডলারের দাম বাড়ার কারণে এই উৎপাদন খরচের উপর একটা বড় ধরনের এফেক্ট পড়বে। সরকার সিদ্ধান্ত কি নিয়েছে যে প্রতি বছর একবারে এই সাবসিডি প্রত্যাহার করবে না, আগামী 36 মাসে, মানে গত জানুয়ারি থেকে শুরু করে পরবর্তী 36 মাসে, মানে 3 বছরের মধ্যে বিদ্যুতের দাম উৎপাদন খরচের সমান পর্যায়ে নিয়ে আসা হবে। আমি মনে করি এটা সঠিক পদ্ধতি না। বিদ্যুৎ খাত থেকে সাবসিডি তুলে নিতে হবে, সন্দেহ নেই, কিন্তু সরকারকে এখন বিকল্প ভাবতে হবে যে কিভাবে উৎপাদন খরচ কমিয়ে আনা যায়। আমার অপ্রয়োজনীয় যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে, যার কারণে আমি ক্যাপাসিটি চার্জ দিচ্ছি, ক্যাপাসিটি চার্জ কিন্তু পার্ট অফ দ্য এই ব্যবসা। এখান থেকে এটা নিয়ে ঢালাও সমালোচনা আমি করছি না, কিন্তু অপচয় যেটা করছি ক্যাপাসিটি চার্জের নামে, সেটা কন্ট্রোল করেও এবং ব্যবস্থাপনা মান উন্নয়ন করেও এই উৎপাদন খরচ কমাতে হবে। উৎপাদন খরচ কমানো এবং বাড়ানো দুটাই একসাথে করতে হবে। একটা দারুণ পয়েন্ট আমরা পেয়েছি যে ব্যবস্থাপনার সংকট এবং বাজেট বাস্তবায়নের জায়গায় যে একটা গ্যাপ রয়ে যায়, সেটা নিয়ে আমি যদি জনাব এম এ মান্নান এমপি আপনার কাছে আসতে চাই। আপনি সাবেক পরিকল্পনা মন্ত্রী, এখন দায়িত্বে না থাকলেও আপনি সংসদ সদস্য হিসেবে রয়েছেন। আপনার কাছে যদি এই জিনিসটা নিয়েই জানতে চাই যে ব্যবস্থাপনার সংকট ব্যাপকভাবে রয়েছে আমাদের, আপনার অভিজ্ঞতা আসলে কি বলে যে বাজেট বাস্তবায়নে আমাদের কি আরও জোরালো করতে হবে, কোন কোন জায়গায় আরও বেশি কর্মদক্ষতা বাড়াতে হবে, কোন জায়গায় কাজ করতে হবে, আলো ফেলতে হবে বলে আপনি মনে করেন? জি, ধন্যবাদ। তো আপনার শেষের পয়েন্টটা দিয়ে আমি অত্যন্ত দ্রুত যাওয়ার চেষ্টা করব। ব্যবস্থাপনা, আমিও ছোটোখাটো ব্যবস্থাপক ছিলাম, সরকারের আমলা ছিলাম, সুতরাং ব্যবস্থাপকদের যে একটা বিরাট বাজার বাংলাদেশে, সেখানে আমিও একটা ছোটো ক্ষুদ্র মানুষ ছিলাম। হ্যাঁ, আমি অকপটে স্বীকার করব, আমরা বাঙালিরা, বাংলাদেশিরা ব্যবস্থাপক হিসাবে সুনামের অধিকারী নই। কেন আমি জানি না, আমি কোনো বৈজ্ঞানিক নই। এবং আমি মনে করি ইমিডিয়েট যে কারণটা আমি দেখছি, কেন ব্যর্থতা বা কেন গাফিলতি, কেন দেরি, কেন দীর্ঘসূত্রিতার মূল, এইটার প্রধান আমার ধারণা, আই মে বি রং,
এই যে আমলা নয়, আমলাদেরকে আমি ব্যক্তি দোষ দিচ্ছি না। আজকের আমলা কিন্তু আমার ছোটোবেলার আমলার থেকে অনেক উচ্চ পর্যায়ে শিক্ষিত, সচেতন, স্বাধীন বাংলাদেশের। সমস্যাটা হলো আমলাতন্ত্র, যে বিধি বিধান, আইন কানুন ইত্যাদি দিয়ে আমরা আমলাদেরকে হাতে সজ্জিত করেছি, ওগুলোর মধ্যেই কিন্তু সমস্যা আমার ধারণায় একদম ওখানে নিহিত। এবং এইগুলো এত মান্দাতার আমলের প্রাচীন ধারণার, এইগুলা ওই আমলাদের হাতে দিলে তারা এটাকে মন্দ ভালো দুদিকে ব্যবহার করতে পারে। মন্দটাই বেশি, দেরি হয়, ব্যবস্থাপনায় ক্ষতি হয়, অপচয় হয়। এইটা রাতারাতি অ্যাডজাস্ট করা যাবে না। আমি বলবো এই সরকার, জননেত্রী শেখ হাসিনার সরকার অনেক নীতি ফ্লেক্সিবল করেছে, তুলনায় সহজ করে, যথেষ্ট নয় আমি বলবো, আরও করা দরকার। কিন্তু এখানেও একটা স্টেক হোল্ডার যারা আছে, আমি কি বলবো, যে একটা কথা আমাদের খুব প্রিয়, কায়েমি স্বার্থবাদী যারা এইটা বুক করছিল, তারা কিন্তু সহজে ছাড়তে চায় না। এই ঘুরালো পেঁচালো আমলাতন্ত্র তাদের পক্ষে কাজ করে, তারা রেন্টিয়ার, এটা তারা ছাড়বে না। তো এখানে আমি কোনো হতাশ হওয়ার জন্য বলছি না, এটা প্রোগ্রেস হতে হবে। এটা ছিল আমলাতন্ত্র বা ব্যবস্থাপনা সম্বন্ধে আমার নিজের একজন নাগরিক হিসাবে বক্তব্য। আর দুটো পয়েন্ট বলে আমি শেষ করবো। আপনার আলোচনায় এখন দুটা বেরিয়ে আসছে, ভর্তুকি আর আরেকটা করতে আপনি দ্রব্যমূল্য বা মূল্যস্ফীতি। এক মিনিটে ভর্তুকি একটা মোটা দাগে বিনিয়োগ, বাট বিনিয়োগটাকে কিন্তু ভালো খাতে ভালো দিকে যেতে পারে, মন্দ দিকে যেতে হবে। এই বিনিয়োগটাকে যদি উৎপাদন, জনগণ, তাদের জন্য বিনিয়োগ হয়, আখেরে বেশি বিদ্যুৎ পাই, টেকসই বিদ্যুৎ পাই, আখেরে যদি আমি ভালো শিক্ষা ব্যবস্থা পাই, তাহলে এই সকল জনগণ পায়, তাহলে বিনিয়োগ ভালো। কিন্তু আমি স্বল্প জ্ঞানে বলছি, এই ভর্তুকির যে বিশাল ব্যাগ ফুল অফ মানি, এই টাকাটা কিন্তু কল্যাণের দিকে বিনিয়োগ হচ্ছে না। যারা উৎপাদক, যারা নানাভাবে তারা এটার বেনিফিটটা, আমজাদটা ভালো বলতে পারবেন, তাদের কাছে যাচ্ছে। মানে আমরা আসলে ব্যাড দুর্নীতির বিনিয়োগ, জরিমানা দিচ্ছি এই ভর্তুকিকে, তাই তো? ব্যাড বিনিয়োগ, এটা খারাপ বিনিয়োগ, এইটাকে ভালো বিনিয়োগ করতে হবে। সেটা আমি জবাব এখন দিতে পারছি না, এত সময় নেই। তবে এইটা আমাদের একটা অন্তর্নিহিত সমস্যা। আর সর্বশেষ মূল্য আমরা আমাদের ব্যবস্থাপনার যে অভাব রয়েছে তার জরিমানা হিসেবেই হয়তো এই ভর্তুকি দিচ্ছে, এবং যার প্রভাব গিয়ে আসলে জনগণের উপরে আলটিমেটলি পড়ছে। বাজেটের কথা বলছিলেন জনাব সোহরাব হাসান, যে জনগণের জীবন মান উন্নয়ন করাই তার প্রধান লক্ষ্য হওয়া উচিত। কিন্তু এই বাজেট যেটি হতে যাচ্ছে, সেটিকে আপনার মনে হয় যে জনগণের জীবন মান উন্নয়ন করার ক্ষেত্রে সরাসরি প্রভাব ফেলবে, নাকি জনগণের জন্য এটা একটা ভীতির বাজেট হিসেবে আবার আমরা তো অনেক কিছুই শুনে আসছি, আবর্তিত দিন হবে? বদলের বাজেট, স্মার্ট বাজেট, ডিজিটাল বাজেট। তা এই মানে বক্তৃতা বিবৃতিতে যা থাকে, নীতি পরিকল্পনায় সেটা থাকে না। আবার নীতি পরিকল্পনায় যেটা থাকে সেটা বাস্তবায়ন হয় না, যেটার কিছুটা ইঙ্গিত সাবেক পরিকল্পনা মন্ত্রী দিলেন, যে ভালো নীতি পরিকল্পনা নেওয়া হয়েছে, কিন্তু বাস্তবায়ন যারা করবেন, তিনি আমলাদের কথা বললেন। সেই আমলাদের দুর্বলতা তো আছেই, আমাদের প্রশাসনিক দুর্বলতা আছে, আমাদের নীতি পরিকল্পনার দুর্বলতা আছে। তার চেয়েও হচ্ছে যে যে পরিকল্পনা নেওয়া হয় সেটা বাস্তবায়ক কিনা। যেমন জ্বালানি খাতে, এখানে মোল্লা আমজাদ আছেন এই ব্যাপারে বিশেষজ্ঞ। যেমন এই 15 বছরে যেমন বঙ্গবন্ধু যে স্বনির্ভর জ্বালানি খাত করতে চেয়েছিলেন, কিন্তু এই 15 বছরে সেই স্বনির্ভর জ্বালানি খাতের তো কোনো উদ্যোগ দেখিনি। আমরা সস্তায় বাইরে তেল পেয়েছি, সেই তেল কিনে বরং লাভ করেছি, ভোক্তাদের কাছ থেকে বেশি দাম নিয়েছি। সুতরাং এটি তো আত্মঘাতী সিদ্ধান্ত ছিল। মানে তখন কি এই নীতি পরিকল্পকরা, মন্ত্রীরা, এরা কি জানতেন না যে জ্বালানি তেলের দাম একসময় বাড়তে পারে আন্তর্জাতিক বাজারে? সবসময় যে কম থাকবে তা থাকার কথা না। ইউক্রেন যুদ্ধ বা মধ্যপ্রাচ্যের সংকটে এটা বেড়ে গেল, এবং সামনে আরও বাড়তে পারে। যেটা গত বছর বলা হয়েছিল যে ভর্তুকি কমানো যাবে, কারণ আন্তর্জাতিক বাজারের দাম কমতে পারে, নাও তো কমতে পারে। তাহলে এই যে প্রস্তুতিটা থাকা, সেই প্রস্তুতিটা নেই। এবং এখন যেটা হচ্ছে, এটা ঠিক আমি বলবো যে একেবারেই গতানুগতিক বাজেট হবে, যে কিভাবে এটা ব্যবস্থাপনা করা যায়। এবার এটা ঠিক যে আপনার পরিবারে, আমার পরিবারে যদি 10,000 টাকা আয়,
আয় হয়, সেই 10,000 টাকা দিয়ে ব্যবস্থাপনার চেষ্টা চালানোর চেষ্টা হবে। যদি আয়টা 25,000 টাকা হয়, 25,000 টাকা দিয়ে। তো এখানে হচ্ছে যে আমরা যে 25,000 টাকা বা বাজেটে যেটা ধরেছি সেটা যদি আমরা বলি, এমনকি এডিপিতে যে অর্থটা বরাদ্দ করার কথা বলা হচ্ছে, সেই টাকাটা আসবে কোত্থেকে? এবং যেসব খাত ধরা হচ্ছে, যেমন রাজস্ব, তা রাজস্ব তো আসে না। এখন ঋণ কত নেবে? বা ঋণের তো তাকে এর সুদ দিতে হবে। এমনকি সঞ্চয়পত্র থেকেও সরকার যদি ঋণ নেয়, সেটা তো জনগণকে এটা দিতে হবে, মানে বিনিয়োগকারীদের। একটা হচ্ছে অর্থনীতির একটা বড় সূচক থাকে যে অর্থনীতি ভালো বা মন্দ, ব্যাংকিং খাত। সেই ব্যাংকিং খাতের অবস্থা ভালো না। রাজস্ব বাড়ার কোনো কোনো সম্ভাবনা দেখি না। আমাদের রিজার্ভ ডলারের রিজার্ভ দাম বেড়ে এটা তো যাওয়া। সেক্ষেত্রে হয়তো বাইরের একটা আছে। তবে সরকার যে নতুন নীতি নিয়েছে, বিশেষ করে সুদের হার এবং ডলারের বিনিময় হারের ক্ষেত্রে, তাতে হয়তো কিছু বৈদেশিক মুদ্রা বাড়তি আসতে পারে। যদি আমরা সেটা আনতে পারি, সেখানেও অনেক প্রশ্ন আছে। যেমন সম্প্রতি বণিক বার্তায় একটা খবর দেখলাম যে রপ্তানিকারকরা যে হিসেব দিয়েছেন যে এত কোটি টাকার রপ্তানি করেছেন, সেই অনুযায়ী টাকা আসেনি। তার মানে এই টাকাটা কোথায় গেল? জবাবদিহি, এটা হচ্ছে প্রধান মানে বলে পূর্ব শর্ত। একটা বাজেট ভালো মন্দ হবে কিনা তার জবাবদিহি, স্বচ্ছতা কাজে। কিন্তু আমরা গত 15 বছর ধরে বা তার আগেও অন্য পূর্ববর্তী সরকার জবাবদিহি করতে পারেনি, জনগণের কল্যাণে কাজ করেনি বলেই তো জনগণ তাদেরকে প্রতি বিমুখ হয়েছে। এই সরকার যে করেছে, অনেক বড় বড় পরিকল্পনা নিয়েছে, অনেক মেগা প্রকল্পও হয়েছে, ভালো। কিন্তু বাজেট ব্যবস্থাপনার যে ঘাটতিগুলো কিন্তু কমাতে পারেনি। একটা হচ্ছে যে জনমুখী মানে মানব সম্পদ উন্নয়নের যে খাতগুলো, সেগুলো খাতগুলো বেশি ব্যয় করা যায়নি। সরকার ব্যবস্থাপনায়, সরকার পরিচালনার ব্যয় ক্রমেই বেড়ে যাচ্ছে। বাস্তবায়ন তো আছেই, আবার যদি আমরা পরিকল্পনার ভাগগুলো একটুখানি দেখতে চাই, যারা মোল্লা আমজাদ হোসেন, সে জায়গায় যে বিদ্যুৎ, গ্যাস এবং তেলে আমাদের যে চাহিদা, তার 50% প্রায় আমরা আমদানি করি। মানে এটা আসলে এইভাবে কতদিন টিকে থাকা সম্ভব? না, ধন্যবাদ, আপনি ভালো বিষয় নিয়ে এসেছেন। এখানে আসলে সৌরভ ভাইয়ের একটা কথা বলে যে বঙ্গবন্ধুর যে পথ, মানে জ্বালানি স্বনির্ভর হওয়া, সেটা আমি করিনি। কিন্তু এটাতে যাওয়ার আগে মানে সাবেক পরিকল্পনা মন্ত্রী যেটা বললেন যে খারাপ বিনিয়োগ, আমার বিবেচনায় খারাপ বিনিয়োগ তখনই হয় যখন আমি পরিকল্পনা যেটা করি সেটার বাইরে যে মানে আমি এটাকে স্বেচ্ছাচারী প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়ন করি, তখন এই বিষয়টা হয়। যেমন বিদ্যুৎ খাতের যে পরিকল্পনা, আমরা পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান বা বিদ্যুৎ উন্নয়ন মহাপরিকল্পনা যেটা আমরা বলি, এটা আমরা 96 থেকে করা শুরু করেছি, প্রতি 5 বছর মেয়াদি। কিন্তু এই যে বিদ্যুতের উৎপাদন সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে কখনোই কিন্তু এই পরিকল্পনা শতভাগ অনুসরণ করা হয়নি। আমি প্রত্যাশাও করি না শতভাগ অনুসরণ করা হবে, কিন্তু একটা অনুসরণ না করা হলে যৌক্তিক ব্যাখ্যা দিয়ে তা ডেভিয়েশন করতে হবে। কিন্তু এর বাইরে যে একের পর এক তেল নির্ভর বিদ্যুৎ কেন্দ্র আজকে আমাদের এই খাতের জন্য একটা বড় দায় হয়ে গিয়েছে। যেমন আমার ক্যাপাসিটি সরকারি বলছে যে আমার গ্রিড কানেক্টেড ক্যাপাসিটি প্রায় 27,000 মেগাওয়াট। এখানে একটা পলিটিক্যাল মাইলেজ আছে, আমরা সংখ্যাতত্ত্বের মাইলেজ নেওয়ার চেষ্টা করছি। এই 27,000 মেগাওয়াটের মধ্যে আপনার যদি অর্থ থাকে, আপনার যদি জ্বালানির পুরো সরবরাহ থাকে, তাও আপনি কখনোই কোনোভাবে মানে 22,000-এর বেশি উৎপাদন করতে পারবেন না। তাহলে আপনি এই ফিগারটা ইউজ করছেন কেন? যে পাওয়ার প্ল্যান্টের বয়স অনেক বেশি, সেটাকে কেন আপনি চালিয়ে রাখছেন? সেটা তো অদক্ষ হয়ে গিয়েছে। আর এই আপনি রিজার্ভ মার্জিন এত বেশি কেন করলেন? কারণ আমার এই 27,000 মেগাওয়াট চাহিদা থাকার পরে এবার 17,800 মেগাওয়াট চাহিদা ছিল, এটা আমি মেটাতে পারিনি। সরকার যদিও স্বীকার করেনি, একদিন 4,000 মেগাওয়াট লোডশেডিং হয়েছে এবং আরিবি অঞ্চলে গ্রামীণ জনপদে 25 থেকে 40% পর্যন্ত চাহিদার কম বিদ্যুৎ সরবরাহ হয়েছে, মানে 12 ঘন্টা পর্যন্ত গ্রামে লোডশেডিং হয়েছে। আচ্ছা, এখানে যদি আমরা রূপপুর পাওয়ার প্ল্যান্ট, আচ্ছা, রূপপুর পাওয়ার প্ল্যান্টের প্রসঙ্গটা আমি আসছি, এটা বলে নিই। আমরা কিভাবে বাড়ালো? একসময় আমাদের পরিকল্পনার সাথে যারা জড়িত, আমাদের মানে শিক্ষিত
উচ্চশিক্ষিত আমলাতন্ত্র যারা জ্বালানি বিদ্যুৎ খাতের সাথে জড়িত ছিলেন, 2008 থেকে আমরা বলে আসছিলাম একটা স্টাডির উপর বেস করে যে নিজস্ব জ্বালানি সম্পদ কয়লা এবং গ্যাস এর যদি পুরোপুরি ব্যবহার না করা যায় তাহলে 30-এর মধ্যে 90% জ্বালানি আমদানি করতে হবে। তখন স্মার্টলি কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে জাপান, কোরিয়া, তাইওয়ানের মতন দেশ যদি শতভাগ জ্বালানি আমদানি করে বিশ্বের নামকরা অর্থনীতি হতে পারে, বাংলাদেশ পারবে না কেন? আমরা তখন বলার চেষ্টা করছি বাংলাদেশ পারবে না, টাকা থাকলেও পারবে না। বাংলাদেশের ভৌগোলিক কিছু সীমাবদ্ধতা আছে। ভৌগোলিক সীমাবদ্ধতার কথা যদি বাদও দেই, কারণ বাংলাদেশ একটা বদ্বীপ, তাহলে তো আমরা টাকার যোগান দিতে পারছি না। ধরুন যে অবস্থায় চলছে এই অবস্থায় যদি যাওয়া যায় তাহলে 25-এর শেষে বা 26-এর শুরুতে গিয়ে আমার প্রতি মাসে বিদ্যুৎ, জ্বালানি এবং তেলের যে পেমেন্ট দিতে হবে সেটার পরিমাণ $2 বিলিয়ন বেশি, প্রতি মাসে $2 বিলিয়ন বেশি, মানে $24 বিলিয়ন। আমার ধারণা ওই সময় আমাদের রিমিট্যান্স যা আসবে এটা কিন্তু তার চেয়েও বেশি। তো আপনি এই দায়টা মেটাবেন কোত্থেকে? অন্যান্য আমদানি দায় মেটাবেন কোত্থেকে? সৌরভ ভাই যেটা বললেন আমরা কেন করিনি, আমরা আসলে কখনো কখনো মানে অতি বেশি দেশপ্রেমী হয়ে যায়। বাংলাদেশের কিন্তু মানে ফসিল ফুয়েল ব্যবহার দ্রুত কমিয়ে আনার দায় কিন্তু বাংলাদেশের নাই। আমরা গ্রিন ডেভেলপমেন্ট করব, লো কার্বন ডেভেলপমেন্ট করব, ওই জন্য আমাদের নিজস্ব ওয়ার্ল্ডের সবচেয়ে ভালো মানের কয়লা আমরা কয়লা উঠালাম না, সেটাতে কিন্তু কোনো মানে পরিবেশ দূষণ কিন্তু আমরা ঠেকাইনি। আমরা প্রায় বছরে 20,000 মিলিয়ন টন কয়লা আমদানি করার মতন পাওয়ার প্ল্যান্ট করেছি এবং এই কয়লা আমদানি করে পাওয়ার প্ল্যান্ট করছি। তাহলে যদি আপনি কয়লা নিজেরটা নাই উঠাবেন তাহলে আমদানি করা কয়লা দিয়ে কেন পাওয়ার বিদ্যুৎ উৎপাদন করছেন? যা আমদানি করছে সেটাও তো উৎপাদনই এই হচ্ছে। কয়লার দাম 16 মানে এই কয়লা বিদ্যুতের দাম 18 টাকা পর্যন্ত হয়ে গিয়েছিল, এখন আবার কমে এসেছে। অথচ আমি যদি নিজস্ব কয়লা ব্যবহার করতাম তাহলে বিদ্যুতের উৎপাদন খরচ, আমি যদি 10 বছর আগে থেকে নিজস্ব কয়লা ব্যবহার শুরু করতে পারতাম তাহলে বিদ্যুতের দাম আমার মানে এখন উৎপাদন খরচ 6 টাকা 7 টাকার মধ্যে রাখা যেত। গ্যাস, বঙ্গবন্ধু যে গ্যাসটা রেখে গিয়েছে এবং আওয়ামী লীগ প্রথম দফায় যে চুক্তিটা করেছিল দিদেন অক্সিডেন্টালের সাথে, এখন শেভরন যেটা চালাচ্ছে, এই দুটো গ্যাস দিয়েই কিন্তু এর গ্যাস ক্ষেত্র করছে। আমরা গত 20 বছরে আমরা প্রায় 14 TCF গ্যাস, ট্রিলিয়ন কিউবিক ফিট গ্যাস ব্যবহার করেছি, কিন্তু এই সময়ের মধ্যে নতুন গ্যাস যোগ করেছি 3.5 TCF এর অল্প একটু বেশি। আমরা গ্যাস অনুসন্ধান কেন করতে পারিনি? আমরা ভাবছি বাপেক্স সব করবে। ইম্পসিবল। বাংলাদেশের যত সম্পদ দেয়া আছে সব যদি বাপেক্সের হাতে দেয়া হয়, বাপেক্সের সিদ্ধান্ত গ্রহণের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় রেখে বাপেক্স ডুইং নাথিং। সো রিস্ক ইনভেস্টমেন্ট, আপনি খনন করছেন $1 বিলিয়ন খরচ করে, কূপ খনন করছেন, গ্যাস পেলেন না, পুরোটা পানিতে যাবে, জুয়া খেলার মতন। এই অর্থ ব্যয় করার সক্ষমতা বাংলাদেশের নাই। অথচ আমরা বিদেশি কোম্পানিদের নিয়ে এসে এই কাজ করাইতে পারি, মানে প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্টের মাধ্যমে, যে গ্যাস পাবে তারা তাদের খরচ উঠিয়ে নেবে, তাদের একটা লভ্যাংশ পাবে, বাংলাদেশ গ্যাস পাবে। এই পদ্ধতিতে আমরা এখন সাগরে উৎপাদনের মানে সাগরে অনুসন্ধানের উদ্যোগ নিয়েছি, স্থলভাগেও নেওয়া হচ্ছে, কিন্তু এর মধ্যে অবহেলায় আমরা কাটিয়ে দিয়েছি 20 বছর, যার কারণে আমাকে LNG আমদানি করা হচ্ছে দারুণ উচ্চ একটা জায়গা দামে। আপনি আলো ফেলেন। আমি এই জায়গাটা থেকে যদি জনাব এম মান্নান এমপি আপনার কাছে আসতে চাই, এই যে আমদানি প্রবণতা আমাদের কেন এত বেশি, কেন আমাদের স্বনির্ভর হতে এত অনীহা? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথা যদি বলি, বহু আগে যেটা শুরু হওয়ার কথা ছিল আরো 2 বছর পিছিয়েছে, সেটা কেন আমরা স্বনির্ভর হতে পারছি না আসলে? এটা তো বড় পণ্ডিত যারা আছেন এবং ইকোনমিস্ট, আমি তো মনে করি আমরা স্বনির্ভরতার প্রথম ধাপ আমরা অর্জন করেছি, স্বাধীন হয়ে গেছি। এখন ওরা পর্যায়ক্রমে বিভিন্ন খাতে আমরা ধীরে ধীরে, কোনো দেশই পৃথিবীতে এক করতে স্বনির্ভর নয়, একটা বড় একটা কথা বলে ফেললাম। এইটা নিয়ে আমি খুব একটা কুণ্ঠিত নই। কথাটা হলো যে একটা কথা এখানে যেটা বলা হয়েছে যে কেন এই আমদানি প্রবণতা, ইজ ইট গ্রোথের জন্য নাকি এর পেছনে কোনো অন্য বাণিজ্যিক বা শর্ট টার্ম উদ্দেশ্য আছে কিনা? একটা জিনিস বলা ভালো, অভাবী সংসার নির্ভর করে ছোটোখাটো কৌশলগত ঋণের উপরে, অভাবী সংসার যারা, আমরা তো একটা অভাবী দেশ,
আমাদেরকে ঋণ করতেই হবে, এর কোনো বিকল্প নেই। এখন আমি প্রথম কথা যেটা আমি বলছিলাম, আমরা যে ঋণগুলো করছি যাচ্ছে কোথায়? সেটাকে আমাদের কল্যাণের জন্য, ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য যাচ্ছে, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের জন্য যাচ্ছে, নাকি এই ঋণ করে আনা বিভিন্ন পর্যায়ের বা দেশ থেকে কালেক্ট করা বিভিন্নভাবে জনগণ থেকে এইটা কোথায় যাচ্ছে? এখানে আমি ভয়ের সঙ্গে বলছি সঠিক জায়গায় যাচ্ছে না। আমার ধারণা, আমার ব্যক্তিগত ধারণা, এখানে একটা রোমান্টিক ধারণা, শিল্পায়িত দেশ হব, আমাদের ফ্রি মার্কেট ইকোনমি ওদেরকে দিতে হবে, দিতে দিতে এই বিনিয়োগটা কিন্তু উৎপাদনে না গিয়ে ওই খাতে যারা ক্যাপ্টেন্স অফ ইন্ডাস্ট্রি উনাদের কল্যাণের জন্য, উন্নয়নের জন্য গেছে। এটা আমি প্রমাণ করার মতো শক্তি না, আমি ঠারে টুরে কথাটা বললাম। তো এইটা এখন প্রবণতা কোনো আমাদের সরকার, আমাদের দল কৌশলগতভাবে বসে সেটা করে নাই। আমরাও ঐতিহ্যের শিকার। এইভাবে বঙ্গবন্ধুকে হত্যার পর থেকে নানা ধরনের বিষয় আসে যে এই দেশে এসছে, ব্যবসা বাণিজ্যে, উৎপাদনে, কৌশল, এর একটা গোষ্ঠী তৈরি হয়েছে যারা এটার বেনিফিশিয়ারি, এবং তারা, তাদেরকে সরিয়ে আপনি পারবেন না, তাদেরকে রেখে আপনি আপনার পথে আগাতে হবে। এটা জটিল বিষয়, জবাব দেওয়া কষ্টের জন্য আমি বলছি। অনেক But অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের তিনজনকে। ভীষণ বস্তুনিষ্ঠ কথা হলো, অনেকগুলো সত্য কথা তুলে আসলো, তুলে আনলাম আমরা, এবং বারবার যেটি উঠে আসলো আসলে অনেক সংকটের পরেও আমাদের অনেক সম্ভাবনা রয়েছে। আমাদের সংকটগুলো কাটিয়ে প্রিয় দর্শক সম্ভাবনা সত্যি হবে, বাংলাদেশের বাজারে এবং বাজেটে স্বস্তি আসবে, সেটি আমাদের সকলের প্রত্যাশা। যারা সঙ্গে ছিলেন এতক্ষণ আপনাদেরও জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। মেট্রোসন টু দ্য পয়েন্টের আগামী পর্বে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায়।